হ্যালো ভিউয়ার্স, আপনাদের প্রিয় চ্যানেল ইডিএক্স লার্নিংয়ে আপনাদের স্বাগত। আপনারা যারা চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে চ্যানেলে এখন এসএলএসটি বাংলার নবম ও দশম শ্রেণীর প্র্যাকটিস সেট সিরিজ চলছে। আমার পূর্বের ভিডিওগুলোতে আপনারা খুব ভালো রেসপন্স দেখিয়েছেন। আশা করি এই ভিডিওটিতেও ভালো রেসপন্স পাবো আপনাদের থেকে। আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। যদি এই প্র্যাকটিস সেটের ভিডিওগুলি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি চেষ্টা করব আপনাদের ভালো ভালো কন্টেন্ট দেওয়ার। কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনারা এসএলএসটি নবম দশমের জন্য আর কোন কোন টপিকের উপর ভিডিও চান। গত প্র্যাকটিস সেটের মতো এই সেটটিতেও প্রশ্ন সংখ্যা মোট 50টি। প্রত্যেকটি প্রশ্ন আসন্ন এসএলএসটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্নটি। তো আজকের প্রথম প্রশ্ন হলো, আফ্রিকাকে রুদ্র সমুদ্রের বাহু ছিনিয়ে নিয়েছিল কোথা থেকে? তো এই প্রশ্নটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা যে কবিতা আছে পাঠ্য, সেটার অন্তর্গত এই এই প্রশ্নটা। আর এই যে আফ্রিকা কবিতাটা, এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে পত্রপুট কাব্যগ্রন্থ আছে সেখান থেকে নেওয়া হয়েছে। আর এই পত্রপুট কাব্যের প্রকাশকাল হলো 1936। এটা মনে রাখবে, হ্যাঁ। তো এই প্রথম প্রশ্নটা যে আছে তার উত্তর হবে গ নম্বর, হ্যাঁ। প্রাচীন ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়েছিল, হ্যাঁ, আফ্রিকাকে রুদ্র সমুদ্রের বাহু। তারপরে দেখো, আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই যে কবিতাটা, এটা শঙ্খ ঘোষের লেখা। হ্যাঁ, তো এই যে কবিতায় যে আয় আরো বেঁধে বেঁধে থাকি, কবিতায় সাধারণ মানুষের কি নেই বলে কবি উল্লেখ করেছেন? সাধারণ মানুষের কি ইতিহাস নেই। এটার উত্তর হবে ঘ নম্বর। তারপরে দেখুন, একটা সোজা প্রশ্ন, যে আমাকে দেখুন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যে একটা গল্প, আমাকে দেখুন, সেই গল্পের বক্তার ছেলের নাম হলেন কি হাপু, হ্যাঁ। ক নম্বর উত্তর হবে হাপু। তারপরে 4 নম্বর আছে কি, পাবলো নেরুদার যে অসুখী একজন কবিতা আছে, সেই ঘটমান যুদ্ধে খুন হয়েছিল কি শিশু আর বাড়ি। উত্তর হবে ক নম্বর, শিশু আর বাড়ি। তারপরে দেখি কি আছে। তারপরে 5 নম্বর আছে, তপন কোন খাতায় লিখতো, হ্যাঁ। তপন কোন খাতায় লিখতো? এখানে তপনের লেখার খাতা যে আছে সেটা সে লিখতো কোথায়? হোম টাস্কের খাতায় লিখতো। গ নম্বর উত্তর। 6 নম্বর দেখো কি আছে, নদীর বিদ্রোহ গল্পে স্টেশন থেকে ব্রিজ কত দূরে অবস্থিত? তো স্টেশন থেকে ব্রিজ যে আছে তার দূরত্ব ছিল কত? 1 মাইল, হ্যাঁ। আর 7 নম্বরে কি আছে দেখো, যে আমাদের রাজ্য নাই তাই আমার রাজনীতিও নাই। আমাদের নয়, আমার রাজ্য নাই তাই আমার রাজনীতি নাই, শুধু আছে প্রতিহিংসা। এই যে সিরাজউদ্দৌলা নাটকে এই যে উক্তিটা, এই উক্তির বক্তা হলেন ঘসেটি বেগম, হ্যাঁ। ক নম্বর উত্তর। এবার শঙ্কু থেকে একটা প্রশ্ন দিয়েছে, দেখো, শঙ্কু ম্যাট্রিক পাস করেছিল কত বছরে? হ্যাঁ, শঙ্কু ম্যাট্রিক পাস করেছিল 12 বছরে। এটা আমরা জানি, এটা একটা সোজা প্রশ্ন। তারপরে 9 নম্বরে কি আছে দেখো, যে শঙ্কু থেকে এই প্রশ্নটাও, নিউটনের 24 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকার কারণ, হ্যাঁ। নিউটন হলো শঙ্কুর বেড়াল, সেই তার 24 বছর পর্যন্ত বেঁচে থাকার কারণ, যে শঙ্কু একটা ওষুধ আবিষ্কার করেছিলেন, তার নাম হলো মার্জারিন, হ্যাঁ। এই মার্জারিনের জন্য সে 24 বছর পর্যন্ত সে বেঁচে আছে। এবার 10 নম্বরটা দেখি, যে এটা কোনি থেকে দেওয়া এই প্রশ্নটা। তো কোনি থেকে প্রশ্নটা কি আছে দেখো, যে ক্ষিতীশ, এখানে ক্ষিতীশ বানানটা ভুল আছে, এটা একটু ইয়ে করে নেবে। ক্ষিতীশ চিফ ট্রেনার ছিল কোন ক্লাবের? এটা কি জুপিটার ক্লাবের। ক্ষিতীশ কি জুপিটার ক্লাবের চিফ ট্রেনার ছিল। তারপরে 11 নম্বর কি আছে, ক্ষিতীশ বড় ফালতু কথা বলে, এখানে বক্তাকে, ওই যে ক্ষিতীশকে তাড়িয়ে দেওয়ার জন্য যে একটা মিটিং ডাকা হয়েছিল, সেই জায়গায় এই কার্তিক সাহা নামে একজন আছে, সে এই কথা বলেছিল যে ক্ষিতীশ বড় ফালতু কথা বলে। তারপরে 12 নম্বর আছে কি, কোনিদের বাড়ির অবস্থান নির্ণয় করো, এটাও কোনি থেকে। তো কোনিদের বাড়ি কোথায় ছিল? এটা ছিল শ্যামপুকুরে, হ্যাঁ। এটা হবে শ্যামপুকুরে। খ নম্বর উত্তর। 13 নম্বরে কি আছে দেখো, রানীমার ভবিষ্যৎ দর্শন সত্য হলো, এটা একটা কারক থেকে, বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন দিয়েছে, এটা কারক থেকে। তো এই যে ভবিষ্যৎ, রানীমার ভবিষ্যৎ দর্শন সত্য হলো,
এখানে ভবিষ্যৎ শব্দটি কোন কারকভুক্ত সেটা নির্ণয় করতে বলেছে। তো এখন এখানে দেখো ক্রিয়ার সঙ্গে বাক্যের যে বাকি পদগুলোর যে সম্বন্ধ সেটাই হলো কি কারক। তো এবার এই যে দেখো ক্রিয়া হলো হলো হলোর সঙ্গে এখানে ভবিষ্যৎ মানে কিটা ভবিষ্যৎটাকে ইয়ে করতে বলেছে। তো এখানে প্রশ্ন করো, এখানে প্রশ্ন করো আহ হলোকে যে রানীমার কি দর্শন সত্য হলো। কি দিয়ে প্রশ্ন করে কি পাচ্ছি আমরা? উত্তর পাচ্ছি ভবিষ্যৎ। তাহলে এটার উত্তর হবে, দেখো কি দিয়ে প্রশ্ন করে আমরা কি পাই যে উত্তর ক্রিয়ার সঙ্গে তাহলে সেটাই হবে কি কর্মকারক। তো এটার উত্তর হলো কর্মকারক। আশা করি বোঝাতে পেরেছি। কারক যারা তোমরা ক্লিয়ার, কারকের ধারণা যাদের ক্লিয়ার আছে তারা এই প্রশ্নটা বুঝতে পারবে। আর যারা এ পর্যন্ত এখনো কারক কারক পড়োনি তারা পড়ে নেওয়ার চেষ্টা করবে। আর আমি এভাবেই তোমাদের জন্য চ্যানেলে প্র্যাকটিস সেটের ভিডিও আনতেই থাকবো। তো এবার আছে 14 নম্বর। 14 নম্বরে দেখো কি আছে যে 14 নম্বর আছে রান্না শব্দটির সন্ধি বিচ্ছেদ করো। এটা বাংলা ব্যাকরণের একটা প্রশ্ন দিয়েছে, সন্ধি বিচ্ছেদ রান্না শব্দটি। এটা হলো হবে ক নম্বর উত্তর, যে রাত যোগ না। হ্যাঁ, 15 নম্বর কি আছে যে মধুসূদন দত্ত কৃষ্ণকুমারী নাটকটি উৎসর্গ কাকে করেছিলেন। তো এই যে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে না রামমোহন রায়কে না কৃষ্ণকুমার বসুকে না কেশবচন্দ্র সেনকে। তো এর উত্তর হবে ঘ নম্বর, হ্যাঁ, কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়কে। কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়কে তিনি তার কৃষ্ণকুমারী যে নাটকটা আছে সেটা উৎসর্গ করেছিলেন। 16 নম্বর প্রশ্নটা নিচে নিচের কোন নাটকটি ঐতিহাসিক ভুক্ত নয়। মানে এখানে দেখো যে এখানে 4টে নাটক আছে, তো তার মধ্যে একটা নাটক কি ঐতিহাসিক ভুক্ত নয়, তার মানে 3টে নাটক আছে ঐতিহাসিক ভুক্ত। তো এই 3টে নাটক আমরা দেখার চেষ্টা করি কি আছে। দেখো যে প্রথম আছে কি, প্রথম নাটক আছে সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা হলো কার নাটক? এটা হলো গিরিশচন্দ্র ঘোষের নাটক। মীর কাসিম এটাও গিরিশচন্দ্র ঘোষ। দুটোরই সাল হলো প্রকাশ কাল হলো 1906। হ্যাঁ, দুটোরই প্রকাশ হলো 1906। আর গিরিশ ঘোষের এই দুটো নাটক, এই দুটো হলো ঐতিহাসিক নাটক। নাম দুটো থেকেই আমরা মীর কাসিম সিরাজউদ্দৌলা এই নাম দুটো থেকেই বোঝা যাচ্ছে। শাহজাহানও একটা ঐতিহাসিক চরিত্র। তো এই শাহজাহানও ঐতিহাসিক নাটক। এটা হলো দ্বিজেন্দ্রলাল ডিএল রায়ের, হ্যাঁ, ডিএল রায়ের এই এই নাটকটা। এটা হলো এটার প্রকাশকাল কত 1909 সালে শাহজাহানের। এবং এখানে দেখো মায়ার খেলা। মায়ার খেলা হলো একটা গীতিনাট্য, হ্যাঁ, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত 1882, রবীন্দ্রনাথের প্রথম জীবনের যে প্রথম যখন সে নাটক সাহিত্য রচনা শুরু করছে। হ্যাঁ, তো সেই জায়গাটাই আর কি এই নাটকটা সে মায়ের খেলা নাটকটা লিখেছিল। তো আশা করি এটা ক্লিয়ার হয়ে গেল। এবার 17 নম্বর দেখো, 17 নম্বর কি আছে 17, সংস্কৃত সন্ধি কত প্রকার? সংস্কৃত সন্ধি 3 প্রকার। কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। হ্যাঁ, আশা করি কোনো ডাউট নেই। 18 নম্বরটা কি আছে যে 18 নম্বর আছে মূল, এটাও একটা ব্যাকরণগত প্রশ্ন, যে মূল ধাতুর সাথে যদি আ প্রত্যয় যোগ করলে কোন ধাতু পাওয়া যাবে। হ্যাঁ, মূল ধাতুর সঙ্গে যদি আ প্রত্যয় আমরা যোগ করি তাহলে এটা এটা উত্তর পাবো আমরা কি গ নম্বর, হ্যাঁ, প্রযোজক ধাতু। তারপরে দেখো কি আছে যে 19 নম্বর, যে জলনিধি, জলনিধি শব্দটির সঠিক প্রত্যয়বদ্ধ রূপটি কি? হ্যাঁ, এখানে দেখো এই যে এর যে সঠিক প্রত্যয়বদ্ধ, এখানে ক নম্বর জল যোগ নিধ যোগ ই, তারপরে জল যোগ নিধি, তারপরে জল যোগ নিধ যোগ ই যোগ ই আছে। তো এটার উত্তর হবে ঘ নম্বর, হ্যাঁ, জল যোগ নিধ যোগ ধা যোগ ই। হ্যাঁ, এটা হবে তার সঠিক প্রত্যয়বদ্ধ মানে প্রত্যয় নির্ণয় আর কি, ব্যুৎপত্তি নির্ণয়। তারপরে কি আছে 20 নম্বর, দেখো কি আছে যে দাতা শব্দটির প্রত্যয়টি চিহ্নিত করো। এটা এটা উত্তর হবে দা যোগ ত্রি। হ্যাঁ, দাতা এটা হবে দা যোগ ত্রি। তারপরে স্বাদের আসন, স্বাদের আসন কাব্যটি কয়টি স্বর্গের? হ্যাঁ, এখানে বলছে উপসংহার সহ স্বাদের আসন 9টি স্বর্গের এবং উপসংহার সহ মোট 10টি স্বর্গ এবং উপসংহার সহ এটা এখানে এই যে উত্তরটা হবে 10টি। হ্যাঁ, উত্তর ক নম্বর। তারপরে কি আছে দেখো যে তারপরে 22 নম্বর প্রশ্নটা বিহারীলাল কি বলেছে এখানে, ওটা দেখি 22 নম্বরে কি আছে, বিহারীলাল চক্রবর্তী কার অনুরোধে শারদামঙ্গল কাব্যটি লিখেছিলেন? এটা এটা হবে কি কাদম্বরী দেবীর। হ্যাঁ, কাদম্বরী দেবীর। তারপরে কি আছে 23 নম্বর, রবীন্দ্রনাথ কোন কাব্যে গদ্য ছন্দের পরীক্ষা নিরীক্ষা করেছিলেন? এটা উত্তর হবে
খ নম্বর, হ্যাঁ, লিপিকা। তারপরে 24 নম্বর কি আছে দেখো, যে অগ্নিবীণা কাব্যগ্রন্থে মোট সংকলিত কবিতার সংখ্যা কত? এটার উত্তর হবে 12টি, হ্যাঁ, উত্তর হবে 12টি। তারপরে আছে বুদ্ধদেব বসু কোন পত্রিকার সম্পাদক ছিলেন? এখানে দেখো, বুদ্ধদেব বসু প্রগতি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, মানে তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক, কবিতা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তো উত্তর হবে ঘ নম্বর, হ্যাঁ, খ এবং গ দুটোই অ্যান্সার হবে। তারপরে আছে 26 নম্বর, যে ভারতবাসীর আহার প্রবন্ধটি কে লিখেছেন? এটা হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, উত্তর হবে, হ্যাঁ। তো আপনাদের আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। পরের প্রশ্নটা দেখি কি আছে পরে। 27 নম্বর প্রশ্ন। 27 নম্বর প্রশ্ন কি আছে? কালির অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন ড্যাশ, হ্যাঁ, চণ্ডী, এটার উত্তর হবে কালীঘাটে, হ্যাঁ, এটার উত্তর হবে কালীঘাটে। কি বলছে, যে কালীর অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে, তাহলে এটার উত্তর হবে কালীঘাটে। এবার আছে 28 নম্বর, যে বৈয়ালি, বৈয়ালি কথার অর্থ কি? হ্যাঁ, তো বৈয়ালি শব্দ, এটা একটা শব্দ, এর অর্থ কি? এটা হলো প্রথমত, এই যে বৈয়ালি শব্দটা, এটা কোন রচনা থেকে নেওয়া হয়েছে এটা আগে মনে করো। এটা নেওয়া হয়েছে যে হলো সাজ ভেসে গেছে, হ্যাঁ, শহীদ মুস্তফা, যে সিরাজের যে ইয়ে আছে, শহীদ মুস্তফা আলীর যে ইয়েটা সাঁঝ ভেসে গেছে সেটা আছে, সেই গল্পটা থেকে এটা নেওয়া আছে। বইয়েলি কথার অর্থ হলো প্রমোট করা, হ্যাঁ। তারপরে কি আছে 29, একাকারে শব্দটি কবিতায় কতবার ব্যবহার আছে? এটা খুবই সহজ প্রশ্ন। এটা হয়তো যারা কবিতা পড়ে থাকবেন তারা জানেন যে একাকারে শব্দটি 3বার আছে মোট। তারপরে জগদীশ বহুরূপী, বহুরূপী যে গল্প আছে, বহুরূপী গল্পের কি আছে, জগদীশ বাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন? হ্যাঁ, এটার উত্তর হবে মোট 7 দিন ছিলেন। অভিষেক কবিতাটি মেঘনাদ বধ কাব্যের কততম স্বর্গ? এটা অভিষেক কবিতাটি মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ, প্রথম স্বর্গেরই নাম হলো, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের নাম হলো অভিষেক, হ্যাঁ, এটা মনে রাখবে। তারপরে তব স্বরে মরিয়া বাঁচিল, এখানে দেখো, তব স্বরে মরিয়া বাঁচিল, কে বেঁচেছিল মোরে? এখানে উত্তর হবে রামচন্দ্র, হ্যাঁ। তারপরে 33 নম্বরে আছে, 33 নম্বরে আছে দেখো কি আছে 33 নম্বরে, 33 নম্বরে আছে যে এই তরবারি স্পর্শ করে আমি শপথ করেছি জাহাপনা। এখানে বক্তাকে, এখানে বক্তা হলেন, এটা সিরাজউদ্দৌলা নাটকের অংশ, এখানে বক্তা হলেন মীর মদন। তারপরে নজরুলের লেখা প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? নজরুলের লেখা প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হলো অগ্নিবীণা, হ্যাঁ, এটা 1922-এ, এর প্রকাশকাল 1922। 35 নম্বরে আছে দেখো কি, জীবনানন্দ দাশের বোধ, যে এখানে গল্প বলছে, এটা গল্প হবে না, এটা কবিতা হবে, হ্যাঁ। জীবনানন্দ দাশের বোধ কবিতাটি কোন কাব্য গ্রন্থের ভুক্ত? এটা হবে ঝরাপালক, তো ঝরাপালক। আর 36 নম্বরে আছে কি, যে অমিয় চক্রবর্তীর প্রথম কাব্যগ্রন্থ কোনটি? এখানে অমিয় চক্রবর্তীর প্রথম গ্রন্থ হলো খসড়া, হ্যাঁ। তো এই যে কার কোনটা প্রথম কাব্য, কোন কবিতা, প্রথম কবিতার নাম কি, প্রথম প্রথম কাব্যগ্রন্থের নাম কি, প্রথম গ্রন্থের নাম কি, তারপরে প্রথম উপন্যাসের নাম কি, এই সব জিনিস কিন্তু মাস্ট পড়তেই হবে। এই সব জিনিস সম্পর্কে একটু ভালো জ্ঞান থাকা চাই। 37 নম্বরে কি আছে, রাজা আপনি চললেন শিকারে, রাজা আপনি চললেন শিকারে, এখানে আপনি শব্দটি কি আছে, এটা একটা আত্মবাচক, আপনি শব্দটি হলো একটা আত্মবাচক সর্বনাম পদ, হ্যাঁ। তারপরে 38 নম্বরে দেখি, 38 নম্বরে দেখি কি আছে, যে ক্রিয়ার মূল অর্থযুক্ত বিভাজ্য অংশ হলো, এটা সোজা একটা প্রশ্ন ব্যাকরণ থেকে, এটা হবে ক্রিয়ার মূল অর্থযুক্ত বিভাজ্য অংশ হলো ধাতু, হ্যাঁ। তো এবার ধাতুর সঙ্গে যদি বিভক্তি যুক্ত হয় তখন সেটা শব্দে পদে পরিণত হয়, তো এটার উত্তর হবে ধাতু। 39 আছে, কোন সমাসে অব্যয়ের প্রাধান্য লক্ষ্যগোচর হয়? এটা কি অব্যয়ীভাব, অব্যয়ের প্রাধান্য লক্ষ্যগোচর হয় সেখানে। 40 আছে, চলিত গদ্যে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গ্রন্থ কোনটি? চলিত গদ্যে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গ্রন্থ কোনটি? তো এই এই প্রশ্নটা নিয়ে আমার কনফিউশন আছে।
তো এটা ঘরে বাইরে হবে না গোড়া হবে না শেষের কবিতা না ইউরোপ প্রবাসীর পত্র? তো আমার মনে হয় ইউরোপ প্রবাসীর পত্র হবে। তোমাদের মধ্যে যদি কেউ জানে জেনে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এর অ্যান্সারটা কি, ইউরোপ প্রবাসীর পত্র নাকি অন্য কিছু, এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তারপরে 41 নম্বরে আছে কি হেমন্ত গোধূলি কাব্যগ্রন্থটির স্রষ্টা, এটা কার লেখা? এটা হলো মোহিতলাল মজুমদারের লেখা হেমন্ত গোধূলি। এইবার 42 নম্বর প্রশ্নে যাই আমরা, কি 42 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো কি আছে 42 নম্বর প্রশ্নে। হ্যাঁ, কি আছে 42 নম্বর প্রশ্নে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবৎকালের শেষ কাব্যগ্রন্থ কোনটি? হ্যাঁ, জীবিত অবস্থায় তার লেখা কাব্যগ্রন্থ, শেষ কাব্যগ্রন্থ হলো জন্মদিন। হ্যাঁ, আর তার মৃত্যুর পরে শেষ লেখা তার প্রকাশিত হয় শেষ লেখা। আর বাংলা শব্দ ভান্ডারকে কয়টি ভাগে ভাগ করা যায়? 43 নম্বর প্রশ্ন, এটা হবে 5 ভাগে। কি কি 5টা ভাগ? একটা হলো তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তারপরে তদ্ভব শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ। মোট 5 ভাগে ভাগ করা যায়। তদ্ভব শব্দের অপর নাম কি? তদ্ভব শব্দের অপর নাম প্রাকৃতজ শব্দ। হ্যাঁ, তারপরে আছে 45, বাতাস ফুরফুর করছে, এখানে ফুরফুর কোন জাতীয় বিশেষণ? দেখো এখানে যে ফুরফুর আছে, এই ফুরফুর শব্দটা কাকে বিশেষায়িত করছে? করছেটাকে, করছে ক্রিয়াটাকে মানে বিশেষায়িত করছে। হ্যাঁ, তো তার জন্য এখানে এটা হবে যে ক্রিয়া বিশেষণের উত্তর। ক্রিয়া বিশেষণের সংজ্ঞা বা আমরা যদি পড়ি তাহলে দেখব যে ক্রিয়াকে যে পদ কি করে বিশেষায়িত, যে বিশেষণ পদ বিশেষায়িত করে সেটা হলো ক্রিয়া বিশেষণ। 46 নম্বর কি আছে, আজ বাড়ি থেকে কোন এখানে কোন হবে না, কোনো হবে, কোনো চিঠি পেয়েছেন নাকি? এটি উদাহরণটি ক্রিয়ার কোন প্রকার? এটা এখানে হবে কি, এটা পুরা ঘটিত এটা ক্রিয়া, এটা যে কোনো চিঠি পেয়েছেন, এই পেয়েছেন শব্দটাকে দেখলে বুঝবো যে এটা পুরা ঘটিত। গিরিশ শব্দটির ব্যাসবাক্য নির্ণয় করো। তো গিরিশ শব্দটি ব্যাসবাক্য, এটা আমার মনে হয় এটা গিরির শ্রেষ্ঠ ইস এটা হবে, কিন্তু এটা নিয়ে আমার একটু সংশয় আছে, তাই আপনারা যদি এর সঠিক উত্তরটি জানেন তো অবশ্যই কি করবেন কমেন্ট বক্সে জানাবেন এই 47 নম্বর প্রশ্নটা। এবার 48-এ আসি আমি, যে অদল বদল গল্পে জামা বদলের বুদ্ধি এসেছিল কার কাছ থেকে? এটা ঈশাব। ওই অদল বদল গল্পে ঈশাব একমাত্র হলো দুষ্টু ছেলে ছিল, তো এইসব বুদ্ধি তার মাথায় আসবে। হ্যাঁ, এবার তারপরে আছে দেখো 49 কি আছে, আগল শব্দটির অর্থ কি? আগল শব্দটির অর্থ এটা হবে খিল। আমরা যদি কাজী নজরুল ইসলামের যদি কবিতাগুলো পড়ি সেখানে এই আগল কথাটা পাবো, তার অর্থটাও পেয়ে যাব। ধূম্র শব্দটির অর্থ কি? ধূম্র মানে ধোঁয়া। তো এই গেল আজকের 50টি প্রশ্ন। আজকের এই 50টি প্রশ্ন ও তার বিশ্লেষণ আপনাদের পরীক্ষা প্রস্তুতিতে অনেকটা সাহায্য করবে। এই সিরিজের বাকি ভিডিওগুলোর লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখতে থাকুন EDX লার্নিং।